দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলকন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় শিশুর জন্মগত ত্রুটি ও করণীয়। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার ইফতেখার মান্নান, সহযোগী অধ্যাপক, পপুলার মেডিকেল কলেজ। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240552 এই নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, অনুষ্ঠানের শুরুতে আপনাদের সকলকে নতুন বাংলা নববর্ষের শুভেচ্ছা। এই নতুন বাংলা বছর আপনার সকলের জন্য শুভ হোক এবং মঙ্গল বয়ে আনুক, এই কামনে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা শুরু করছি। শিশুর কিন্তু জন্মের পরে সকলের আকাঙ্ক্ষা থাকে যে শিশুটি খুব সুন্দরভাবে সুস্থভাবে বেড়ে উঠবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জন্মগত ত্রুটি দেখা যায়। কারো দেখা যাচ্ছে যে তালু কাটা থাকে, ঠোঁট কাটা থাকে, মাথায় হয়তো একটু বড় ফোলা রয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে যে তার প্রস্রাবের রাস্তাতে বিভিন্ন সমস্যা। এই ধরনের সমস্যাগুলি কেন হয়, চিকিৎসা কি বাংলাদেশে সম্ভব কিনা, এই সকল বিষয় নিয়ে আমরা আলাপ করবো। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার ইফতেখার মান্নান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। একটু যদি প্রথমে আমরা জানতে চাচ্ছি, শিশুর জন্মগত ত্রুটি তো অনেক আসলে বিশাল বলতে গেলে, কিন্তু আমরা কমন কি কি সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে এটা যদি একটু বলতেন। আমাদের আগে আমি একটু সংখ্যা সম্পর্কে বলে নিই, মানে আমরা অনেকেই আসলে কতটা অবগত জানি না। আমাদের যত শিশু নতুন জন্মগ্রহণ করে আমাদের দেশের একটা আনুমানিক স্ট্যাটিস্টিক্স হিসেবে প্রায় শতকরা 7টা শিশুর জন্মগত কোনো না কোনো একটা ত্রুটি থাকে। তারপরে এটা আমি বলবো যে 7টা নেই, মানে আপনি 7%, এটা বিশাল আমরা বিশাল সংখ্যা। কারণ আমাদের বছরে আমাদের অ্যাপ্রক্সিমেট 30 লক্ষ শিশু জন্মগ্রহণ করে। তো তাহলে 30 লক্ষের মধ্যে 7% মানে প্রায় 2 লক্ষ। প্রতি বছর 2 লক্ষ শিশুর এই ধরনের জন্মগত ত্রুটি হয়। এটা সংখ্যাটা অনেক বিশাল। আমার মনে হয় একটু এই ক্ষেত্রে সচেতনতার একটা খুব প্রয়োজন রয়েছে। যে প্রশ্নটা আমরা করেছিলাম যে কি কি আসলে জন্মগত ত্রুটি, আমরা আসলে এই যে জন্মগত ত্রুটির মধ্যে সবচেয়ে বেশি যেটা আমরা পাই আমাদের কাছে আসে, সেটা আপনি বলেছেন অলরেডি, ঠোঁট কাটা ও তালু কাটার যে সমস্যা। কারো ঠোঁট তালু উভয় কাটা থাকে, কারো শুধু ঠোঁট বা তালু কাটা থাকে, বা এরকম মুখগহ্বরের অন্যান্য সমস্যা থাকে জিহ্বাতে বা নাকে, হ্যাঁ, বা মুখমণ্ডলের মধ্যে নাকের অনেক সময় নাকে কাটা থাকে, নাক ছোট থাকে, বড় থাকে, তৈরি হয় না, চোখগুলোর পজিশন মতো থাকে না, কান অনুপস্থিত থাকে অথবা ছোট থাকে। আরেকটা বড় গ্রুপ হলো হাতে বা পায়ে আমরা পাই, যে হাতের পায়ের আঙ্গুলগুলো কারো জোড়া থাকে, হ্যাঁ, কারো কম থাকে, কারো বেশি থাকে, কারো ঠিক যেরকম পজিশনে বা যেই সাইজ বা যেই শেপ হওয়ার কথা সেরকম থাকে না। এর বাইরে আরেকটা বড় গ্রুপ আছে যেটা কার্ডিওলজিস্টরা ডিল করে থাকেন, হৃদরোগ থাকে বাচ্চাদের জন্মগত। হৃৎপিণ্ডের তৈরি হওয়ার সময় কিছু ত্রুটি থাকে, ভালভের সমস্যা থাকতে পারে, রক্তনালীর সমস্যা থাকতে পারে, অনেক সময় ছিদ্র থাকতে পারে হার্টের মধ্যে। আর একটা গ্রুপ হলো আমরা বলি স্পাইনাল ডিফর্মিটিস। মেরুদণ্ড যে তৈরি হয়, সেই মেরুদণ্ডটা কিছু জায়গায় হয়তো ঠিকমতো কমপ্লিটলি ক্যানেলটা তৈরি হতে পারে না, তার ফলে স্পাইনা বাইফিডা বলি আমরা। সেটার সাথে অনেক সময় দেখা যায় মেরুদণ্ডের ভিতরে যে মেরুরজ্জু আমাদের যে কাভারগুলো আছে সেগুলো অনেক সময় বাইরের দিকে ফুলে বের হয়ে থাকে। সিমিলারলি এটারই কন্টিনিউশন হিসেবে মাথায় মস্তিষ্কেও এরকম সমস্যা হয়, পানি জমে যায়, মস্তিষ্ক অনেক বড় হতে পারে, এখান থেকেও হয়তো ব্রেইনের কিছু অংশ একটু বাইরে বের হয়ে থাকতে পারে। আর তার বাইরে কিছু ধরেন পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা, এগুলিতে কিছু প্রবলেম, এগুলি মোটামুটি কমনলি দেখা যায়। একটু যদি আমি বলতেন এগুলো হওয়ার কারণ কি, আমি স্পেসিফিকলি যদি জানতে চাই। আমাদের কাছে আসে মা বাবারা বা পরিবারের লোকজন, মায়ের কোনো আচরণে, কোনো খাবারে বা বংশগত কোনো বিষয়ের সাথে এটা সংশ্লিষ্ট কিনা, এগুলি আসলে হওয়ার কারণগুলি আসলে কি? এটা আসলে এক কথায় উত্তর দেওয়া কঠিন। এর মধ্যে কিছু কিছু ডিফর্মিটি আছে যেগুলো অবশ্যই মানে বংশগত, ফ্যামিলিতে যদি এটা থাকে কারো, আর পরবর্তী জেনারেশনে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিছুটা থাকে পুষ্টিগত, মানে মায়ের যদি গর্ভকালীন সময় অপুষ্টি থাকে, পর্যাপ্ত তার নিউট্রিয়েন্টগুলো, ভাইটামিনগুলো ঠিকমতো না পায়, তাহলে হতে পারে। তৃতীয় হয় যে আমরা পরিবেশ দূষণ একটা বড় কারণ। হ্যাঁ, আমাদের আবহাওয়া, আমাদের বায়ু দূষণের কথা আমরা প্রায় আলাপ করি, শুনি। তো এই দূষণ আমরা দেখা যাচ্ছে মানে তাৎক্ষণিকভাবে আমরা সর্দি, কাশি, অ্যাজমাগুলি দেখছি, কিন্তু দীর্ঘমেয়াদী যে আসলে প্রতিক্রিয়া সেগুলো যে আমরা বলি না, সেকেন্ডারি স্মোকিং বলে একটা কথা আছে, যে আরেকজন আমার পাশে ধূমপান করছে, সেই ধোঁয়া তো আমিও টানছি, তো সেটার কিছু এফেক্ট তো সে আমার গর্ভের যে সন্তান, প্রেগন্যান্ট মহিলার সামনে যদি কেউ ধূমপান করে সেই ক্ষেত্রে আসলে গর্ভস্থ শিশুর আর তারপরে আমাদের মধ্যে খাবারে যে ভেজাল মিশানোর যে প্রবণতা, সেটার মধ্যে কে যে আসলে কি খাচ্ছে আমরাও জানি না।
সত্যি কথা বলতে। তো যিনি গর্ভবতী মা উনি তো আশা করছেন যে উনি একটা বিশুদ্ধ খাবার খাবেন, কিন্তু তার মধ্যে বিষ মেশানো আছে কিনা, তার মধ্যে কীটনাশক আছে কিনা, বা অন্য কোনো ওটাকে আর্টিফিশিয়ালি কোনো কিছু যোগ করা আছে কিনা, সেটা ওনার আসলে জানারও উপায় নেই। আর এর বাইরে আমরা আসলে একটা বড় গ্রুপ বলি কি ইডিওপ্যাথিক ডাক্তারি ভাষায় আমরা বলি যে যেটার কারণ আমরা আসলে জানি না, যেটা আসলে বলতে দ্বিধা নেই, যে সব রোগের কারণ যে আমরা সবসময় বলতে পারি তাও না। তো সেগুলোর পিছনে অনেক আমরা রোগীদের কাছে দেখি যে কিছু কুসংস্কার আছে, যেটার জন্য হয়তো মাকে অনেক দোষারোপ কাঁধে নিতে হয় যে সে এটা কেন করলো, ওটা কেন করলো। তো এটার আসলে কোনো তো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই। আমরা জানি যে এটা এখনও বিজ্ঞান বলে যে প্রায় অর্ধেকের বেশি যে জন্মগত ত্রুটি, সেগুলোর কারণ আমাদের আসলে জানা নেই। হয়তো সব ভবিষ্যতে কোনো এক সময় আমরা বলতে পারবো। এই জন্মগত ত্রুটিগুলোর মধ্যে হলে কোনগুলি একটু বেশি, এমনকি কোনো তথ্য আছে যে এই ঠোঁট কাটা, কালু কাটা বা হার্টের সমস্যা, কোন সমস্যাটা বেশি? সমস্যা বলতে মানে সংখ্যায়? জি সংখ্যায় আমাদের দেশে হলো ঠোঁট কাটা, তালু কাটা ডেফিনেটলি সবচেয়ে বেশি, এটা 1 নম্বর। দ্বিতীয় আমরা সংখ্যায় পাই হলো আঙ্গুলের যে সমস্যাগুলো, সিনড্যাকটিলি, পলিড্যাকটিলি, এগুলো সংখ্যায় বেশি। এরপরে নেক্সট হলো ইউরোজেনিটাল মানে হাইপোস্পিডিয়াস, এটাই বেশি, সাথে কিছু এপিসপিডিয়াস থাকে। আর এর পরবর্তীতে হলো যেগুলো খাদ্যনালীর যে সমস্যাগুলো সেগুলো সেটার সাথে সংশ্লিষ্ট অনেকগুলো অসুবিধা একত্রে থাকে আর কি। আচ্ছা হ্যাঁ, এই যে এগুলো বিভিন্ন সমস্যার কথা বলে, এগুলোকে আসলে যখন একটা মা গর্ভবতী থাকে কোনোভাবে আগে থেকে বোঝার উপায় রয়েছে কিনা, কোনো পরীক্ষা বা কোনো কিছুর মাধ্যমে, তখন কিছু করণীয় আছে কিন্তু এই বিষয় নিয়ে আমরা আলাপ করছিলাম। আপনি সুন্দরভাবে আসলে বলছিলেন যে জন্মগত ত্রুটিগুলোর, আমরা যেটা বলছিলাম যে আগে থেকে কি আসলে যখন গর্ভাবস্থায় এটাকে জানা সম্ভব কিনা তার শিশুর কোনো জন্মগত ত্রুটি হতে পারে? তো আসলে এটার জানার ব্যবস্থা আছে, যদিও একভাবে আছে বলে ফেলাটাও ঠিক নয়, কারণ এটা খুব সাবজেক্টিভ একটা বিষয়। সাধারণত আমরা গর্ভাবস্থায় কিছু ক্ষেত্রে জানা কিছু জানা সম্ভব, এবং কমনলি আমরা গর্ভাবস্থায় প্রায়শই দেখি যে আলট্রাসোনোগ্রাম করা হয়ে থাকে, মায়ের আলট্রাসোনোগ্রাম করা হয়ে থাকে, এবং আলট্রাসোনোগ্রামে অনেক সময় কিছু আজকাল যেটা অ্যানোমালি স্ক্যান করলেও কিছুটা আসলে মানে আলট্রাসোনোগ্রামে ওনারা আরেকটু ভালো মানে নিখুঁতভাবে দেখার চেষ্টা করেন প্রতিটা অংশ। আর কিছু আছে যে যার ধরেন হাই রিস্ক প্রেগন্যান্সি, কিছু ফ্যামিলির ডিজিজ রান করে, সেগুলিতে অ্যামনিওটিক ফ্লুইড করে বোঝা যেতে পারে। হার্টের আজকাল দেখা যাচ্ছে যে আমরা বলি যে ফিটাল ইকো, সেটা করো আসলে বোঝা যায়। সেটা আসলে যন্ত্রপাতির যত উন্নতি হচ্ছে, আলট্রাসোনোগ্রাম মেশিনও তত অ্যাকুরেসি বাড়ছে, রেজলিউশন বাড়ছে, ফলে আরও অনেক ছোট ছোট জিনিস দেখা যাচ্ছে। তবে তারপর শুরুতে যেটা বললাম যে সাবজেক্টিভ কেন, কারণ এটা কিছুটা রোগীর উপর নির্ভর করে, বাচ্চার পজিশনের উপর নির্ভর করে, যিনি করছেন তার উপর নির্ভর করে। তো অনেক সময় দেখা যায় সবটা যে ডিটেক্ট হয় তা নয়, অ্যানোমালি স্ক্যানে পাওয়া যায়, অনেক সময় আবার বোঝা যায় না আর কি। আচ্ছা, আপনাদের কাছে যখন আসে তখন আপনাদের কোনো পরীক্ষা নিরীক্ষা করেন কিনা? আমরা তো আসলে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা বলতে প্রাথমিক হলো যে বাচ্চাকে সুন্দর করে দেখা, মানে আমরা যেটাকে এক্সামিনেশন করা বলি, বাচ্চাকে দেখা, তাতেই বেশিরভাগ ত্রুটি ধারণা করা যায় কি আছে। এর পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী তার যে কোনো পরীক্ষার দরকার থাকলে সেগুলো করতে হয়। আচ্ছা, একটু যে চিকিৎসার ক্ষেত্রে আসে যে বিভিন্ন ধরনের ত্রুটির কথা আমরা অনুষ্ঠানের প্রথম দিকে আলাপ করেছিলাম, কোন আসলে ত্রুটির ক্ষেত্রে কোন চিকিৎসকের কাছে যাবে, এটা যদি আমাদের দর্শকরা যারা আছেন মা বাবারা তারা দেখা যায় বিভ্রান্তিতে ভোগেন, প্রাথমিকভাবে একজন চিকিৎসকের কাছে যান, শিশু বিশেষজ্ঞের কাছে তারা যান, এক্ষেত্রে আসলে আমার মনে হয় একটু ডিলেও হয়ে যায়, কারণ সবাই তো ঢাকায় থাকে না, দূর দূরান্ত থেকে একবার ওনার সময় বের করে আসা, তারপর আবার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা রয়েছে। এটা যদি একেবারে যে অ্যাকুরেট সবাই, অনেকে দেখা যাচ্ছে যে ওভারল্যাপিংয়ে হয়, আমরা দেখেছি কিছু বিষয়ে 2 রকমের সার্জন ড্র করে, এটা যদি আমাদের একটু দর্শকদের বা মা বাবাদের বলতেন। জি, তো আসলে প্রাথমিকভাবে তো অবশ্যই শিশু বিশেষজ্ঞের কাছেই যাওয়া উচিত, আমরাও তাই রেকমেন্ড করি যে শিশু বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত, তার ফলো আপেই থাকা উচিত, কারণ তিনি সামগ্রিকভাবে তাকে গাইড করতে পারবেন। তবে যেসব ক্ষেত্রে ধরেন সার্জারির প্রয়োজনীয়তা পড়ে, তো বিশেষ করে ধরেন পরিপাকতন্ত্রের যে সমস্যাগুলো হয় পেটের ভিতরে, এগুলো একদম ইনভ্যারিয়েবলি আমরা শিশু সার্জন যাদেরকে বলি তারা এটা ডিল করে থাকেন, একদম মুখগহ্বর থেকে নিয়ে পায়খানা রাস্তা পর্যন্ত যে কয়টা সমস্যা আছে। এটাও যদি আমাদের দর্শকরা যারা দেখছেন যে
তাদেরও জানা উচিত যে শিশু সার্জন কিন্তু আলাদা রয়েছে, তারা শিশু বিশেষজ্ঞ যেমন রয়েছে, বাচ্চাদের জন্য তো আসলে আলাদা সার্জন রয়েছে, এটাও অনেকের কাছে জানা নেই। তো শিশু সার্জন আলাদা, এটা আসলে জেনারেল সার্জন বা অন্য স্পেশালিটি থেকে আলাদা, ওনারা শিশু নিয়েই কাজ করে থাকেন। এটার জন্য ওনাদের কাছে যাওয়াই ভালো, এটাই উত্তম। এর বাইরে হলো যেগুলো ঠোঁটকাটা, তালুকাটা, এটা প্লাস্টিক সার্জনরা বেশি করেন। তবে আমি এটা বলছি যে কিছু কিছু শিশু সার্জনও আছেন যারা ঠোঁটকাটা, তালুকাটার চিকিৎসা বেশ ভালো করে থাকেন। এর বাইরেও মানে নাক কান গলা বিশেষজ্ঞও কেউ কেউ এটার চিকিৎসা করে থাকেন। তবে প্লাস্টিক সার্জনরা আমার মনে হয় যে সংখ্যার দিক থেকে এটা বেশি এটার চিকিৎসা দিয়ে থাকেন। এবং সিমিলারলি হাতের বা পায়ের আঙ্গুলের যে সমস্যাগুলো বা কানের বা নাকের সমস্যাগুলো, এটাও প্লাস্টিক সার্জনরা করেন। আঙ্গুলের কাজ একটা এখন ইদানিংকালে একটা আলাদা স্পেশালিটি নতুন তৈরি হয়েছে, হ্যান্ড সার্জারি একটা আলাদা মানে। আর হার্ট রেটগুলির জন্য কার্ডিয়াক সার্জনরা রয়েছে, আর স্পাইনের যারা রয়েছে সেটা নিউরোসার্জনরা করে থাকেন, এটা করতে পারে। আর যেটা বলছেন মূত্রনালীর সমস্যা, সেটা তো আমরা দেখেছি যে প্লাস্টিক সার্জনরাও করেন, আবার যারা ইউরোলজিস্ট তাদের ক্ষেত্রেও করতে দেখা যায়। ইউরোলজিস্টরা করেন, শিশু সার্জনরা করেন, প্লাস্টিক সার্জন করেন। তবে এটাও এখন একটা নতুন সাবজেক্ট, আমরা শিশু ইউরোলজি বলে একটা আলাদা একটা বিভাগ তৈরি হয়েছে, হয়তো ভবিষ্যতে ওনারাই এই কাজটা বেশি করবেন। একটু যদি দর্শকদের কাছে আসলে বলতে চাই, আপনি যেটা একদম প্লাস্টিক সার্জন, আপনার কাছে যেগুলি আছে, যে ঠোঁট কাটা, তালু কাটা আছে, কিংবা আমরা দেখেছি যে হাতের আঙ্গুলের যে সমস্যা, সেগুলোর আসলে অপারেশনের সময়টা কখন, কোন সময়ে এই অপারেশন করা উত্তম? আলাপ করছিলাম, আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের যে ত্রুটিগুলো বিভিন্ন আসলে চিকিৎসকরা করে থাকেন। একজন প্লাস্টিক সার্জন হিসেবে আপনারা তো, আমরা বলেছি যে ঠোঁট কাটা, তালু কাটা পান, বা হাইপোস্পোডিয়াস হিসেব পান, আমরা আঙ্গুলের সমস্যা পান। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মায়েদের মধ্যে আসলে একটা ধরনের অস্বস্তি বা বিভ্রান্তি থাকে যে কোন সময়ে যাব, বা অনেকে এত ছোট বাচ্চা, তার অপারেশনের কথা শুনলে তো আসলে একটু ভীতি কাজ করে। আর ইদানিং যেটা হয়েছে যে অ্যানেস্থেশিয়া দেওয়ার একটা ভীতি রয়েছে, এটা যদি একটু বলতেন যে কখন আসলে ঠোঁট কাটা, তালু কাটার এইসব শিশুদের অপারেশন উপযুক্ত সময়। ধন্যবাদ। তো আসলে ঠোঁট কাটার আমি একটু সহজ করেই বলি, নিয়ম অনুযায়ী ঠোঁট কাটার অপারেশন করা দরকার দাঁত ওঠার আগে। আচ্ছা। এবং সেটা সাধারণত আমরা রোগীদেরকে যখন বলি যে 3 থেকে সর্বোচ্চ 6 মাস বয়সের মধ্যে এটা করে নেওয়া দরকার। কারণ দাঁত ওঠা যখন শুরু হয়ে যায়, তার আগে যদি ঠোঁটটা জোড়া না দেয়া হয়, তো একে তো দাঁত বাঁকাতেরা হয়ে উঠে, পরবর্তীতে ওই দাঁতের কারণে ঠোঁট জোড়া দেওয়াটা কঠিন হয়ে যায়। হ্যাঁ, আর তালুর জন্য আমরা বলি যে 9 মাস থেকে 12 মাস সর্বোচ্চ এই বয়সের মধ্যে করতে। তার কারণ হলো যে 12 মাসে গিয়ে বেশিরভাগ বাচ্চাই কথা বলা শুরু করে, বা কথা বলার চেষ্টা করে অন্তত। তো সে যখন কথা বলার চেষ্টা করবে, তার আগেই যেন তালুটা মানে ঠিকমতো জোড়া দেওয়া হয়ে যায়, এটা খুবই জরুরি। না হলে সেই বাচ্চার কথার মধ্যে যে সমস্যা সৃষ্টি হবে, সেই সমস্যা হয়তো কখনোই আর ঠিক করা যাবে না। অর্থাৎ আপনি দেখা যায় যে তার কথা বলার জন্য তালুটা তো দরকার, খুবই দরকার, খুব দরকার। আমাদের তালব্য বর্ণ রয়েছে এরকম। হ্যাঁ, তো সেরকম আসলে আপনি বলতে চাচ্ছেন তার আগেই যদি অপারেশন করে না দেয়, সে কথাটা দেখা যায় আমরা পরিচিত অনেকের মধ্যে দেখেছি যে সে কথা ঠিকমতো বলতে পারছে না, কেমন একটু নাকে সুরে বলছে। এইটা আপনি যে বললেন যে চিকিৎসক মানে মা বাবাদের মধ্যে যে বিভ্রান্তি, তা না, আমরা বলি চিকিৎসকদের একটা বড় অংশের মধ্যে একটা বিভ্রান্তি রয়েছে। তারা যে কোনোভাবে হোক, তারা যুগ যুগ ধরে পড়ে এসেছে যে তার 10 মাস হতে হবে, 10 কেজি হতে হবে, বা হিমোগ্লোবিন হতে হবে। আমরা বলতে চাই, আপনার মাধ্যমে যেটা জানলাম সেটা হচ্ছে আসলে ঠোঁট কাটার ক্ষেত্রে যত আগে করে ফেলা যায় 3 থেকে, আসলে এই ক্ষেত্রে যদি মা বাবারাও আসলে জানতে চায় যে এই যে এত ছোট বাচ্চার, 4 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা যখন আপনারা অপারেশন করেন, অজ্ঞান করার ক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে কিনা? না, অজ্ঞান করার ক্ষেত্রে সমস্যা হয় না। তবে একটা জিনিস তো নিশ্চিত যে অজ্ঞান করার জন্য যে যন্ত্রপাতি এবং যেই সেই ফ্যাসিলিটিগুলি থাকবে, আবেদন মানে বিশারদ যিনি থাকবেন, অজ্ঞানের ডাক্তার যিনি থাকবেন, তার সেই অভিজ্ঞতা এবং এক্সপার্টিস যদি মানে ছোট শিশুদের করার ক্ষেত্রে অভিজ্ঞতা আছে কিনা। এক্স্যাক্টলি। তো ছোট অনেকে, যেটা আমরা পত্রপত্রিকা বা বিভিন্ন মিডিয়াতে দেখি যে শিশু এইসব ক্ষেত্রে যদি কোনো জটিলতা হয়, তার দায়টা আসলে সার্জনের উপরে পড়ে যায়, বা আমরা খেয়াল করি যে অমুক সার্জন ভালো, কিন্তু সেই সাথে সাথে আসলে মায়েদের দেখতে হবে ওই সেন্টারে যিনি আসলে অ্যানেস্থেশিয়া দিবেন তিনি কতটুকু অভিজ্ঞ। জটিলতা আসলে হয় না, আমি বলবো যে শিশুদের ক্ষেত্রে পরবর্তী জটিলতা হয়ে এলে তার ওখানে সমস্যা সমাধানের আসলে ব্যবস্থা আছে কিনা। এক্স্যাক্টলি। তো আসলে অজ্ঞান কে করবেন বা তিনি কতটা অভিজ্ঞ, সেটা তো আসলে কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। তো
তো আমরা আসলে রোগীদেরকে বলি যে আপনি একটা যথার্থ যে সেন্টার যেখানে হয়, এবং এটা জানা কঠিন না যে সেন্টারে শিশুদের অপারেশন হয়, যে শিশু বিভাগ আছে, শিশু সার্জারি বিভাগ আছে, এবং যেখানে অনেক জায়গায় এটা খুব সুন্দর বললেন, কারণ যেটাতে হয় তারা তো জানেন যে এই ধরনের বাচ্চাদের যে আসলে অবজ্ঞান করলে কি কি করণীয় তারা তো আসলে জানেন, ওরিয়েন্টেড যারা বলে। আমরা অনুষ্ঠানে একদম আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। এইটাতে আসলে প্রতিকার বা কি কি করণীয় খুব ছোট করে আমরা খুব 30 সেকেন্ড হয়তো পাবো, যদি একটু বলতে পারেন। হ্যাঁ, মানে প্রতিকারের জন্য আসলে আমরা বাচ্চার আগেও যেটা বলেছি যে মানে মায়ের গর্ভকালীন সময়ে তার যে ব্যবস্থা নেওয়া, নিজের যত্ন নেওয়া, এবং আমরা অ্যান্টিনেটাল ফলো আপ বলে থাকি। তাহলে আসলে এটা মানে এই ক্ষেত্রে যদি ফলো আপটা ঠিকমতো দেয় এই ক্ষেত্রে খুবই জরুরি, কিন্তু তার চেয়ে জরুরি আমরা বলবো যে সময় মতো চিকিৎসকের কাছে গেলে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটা ইফতেখার বানান, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, এই ধরনের সমস্যাগুলো তো হবে, এগুলোর কিন্তু চিকিৎসাও রয়েছে, কিন্তু সবচেয়ে যেটা আমরা গুরুত্ব দিতে চাই যে সময় মতো চিকিৎসকের কাছে যাওয়া। সময় মতো চিকিৎসকের কাছে গেলে এই রোগগুলো সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব। আমাদের শিশুরা সুস্থ থাকুক, আমরা সুস্থ থাকি, এই কারণে আজকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।